ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করলাম এটা। হ্যালো গাইজ, হাই গাইজ। ঠিক আছে, নে তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কি তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, তো তাপের ঘটনাসমূহ মাধ্যমিকের একটা চ্যাপ্টার। তো এখানে যেটা আছে জেনারেলি যে তাপের ঘটনাসমূহতে যে ব্যাপারটা আছে, আমরা এর আগে ক্লাস 8 বা ক্লাস 7-এ আমরা কি জেনেছি? আমরা জেনেছি তাপ আসলে কি, তাই তো? তাপ জেনেছি যে তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার শক্তি। এবং তাপ কি করে, ক্লাস 9-এ যেমন আমাদের কি ছিল, ক্যালোরিমিতির মূলনীতি। তার মানে কি, যে কোনো ঠান্ডা এবং গরম বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে গরম বস্তু দ্বারা বর্জিত তাপ আর ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হবে। ঠিক আছে, এমএসটি যে সূত্রটা ছিল সেটা দিয়ে করেছি আমরা। ঠিক আছে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মানে আমরা যে তাপের ঘটনা, যে মাধ্যমিকের চ্যাপ্টার আছে তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনাসমূহতে আমরা কনসিকুয়েন্সেস দেখব যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ কিভাবে হয়। প্রসারণ মানে কি, তাদের বৃদ্ধি কিভাবে হচ্ছে, বোঝা গেল যদি আমরা তাপ প্রয়োগ করি। তার মানে কি, সেই জন্য এখানে বলেছে তাপের ঘটনাসমূহ মানে তাপীয় ফল যদি কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে কি করা হয়, যদি তাপ প্রয়োগ করা হয়। বোঝা গেল? তাহলে এটা আমরা সাধারণ আমাদের মানে নিজস্ব যে কমন সেন্স সেটা দিয়েই বুঝতে পারি। যারা কামার আছে, কামার মানে বুঝিস তো কামার কারা, যারা মানে পিটিয়ে পিটিয়ে কী তৈরি করে, নানা রকমের বাড়ির জিনিসপত্র, দা কাঁচি এগুলো সব তৈরি করে। ঠিক আছে, তারা জেনারেলি কিন্তু এই তাপের ঘটনাসমূহ বা এই চ্যাপ্টারের যে ব্যাপার আছে তার ব্যবহারিক প্রয়োগের একটা সবথেকে বড় উদাহরণ। তারা কি করে, কোনো লোহা বা কোনো লোহার পাত নিয়ে গেলে আমরা দেখেছি একটা রড নিয়ে গেলাম, সেটাকে খুব সুন্দর শেপ দিয়ে একটা কি বানিয়ে দিল, দা বানিয়ে দিল, বা কাঁচি বানিয়ে দিল, যেগুলো আমাদের কাজে ব্যবহৃত, বা কোদাল বানিয়ে দিল। ঠিক আছে, কিন্তু সেটা কি ওই নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি ওইটা পেটানো শুরু করে বা ওইটাই করে? কি করে প্রথমে, কি করে প্রথমে গরম করা হয়। প্রথমে কয়লার মধ্যে দিয়ে কি করা হয়, সেটাকে রেড মানে হট করা হয়, তার মানে একদম লাল করে তাকে গরম করা হয়। গরম করে তারপর তাকে পেটানো হয়। তাহলে তারা গরম করে পেটায় কেন? তারা জানে যে আমি যদি ওই কাঁচা মানে যে লোহাটা আমি এনেছি সেই ওই লোহাটাকে ওই অবস্থায় ওই ঘরের উষ্ণতায় যদি আমি পেটানো শুরু করি, ঠিক আছে, তাহলে কি হবে, অযথা পরিশ্রম হবে, কিন্তু ওই লোহার কিছু হবে না। আর ডিফর্মও করতে পারবো না। মানে ডিফর্ম মানে কি, আমাদের যে আকার দেওয়ার কথা সেই আকার আমরা দিতে পারবো না। বোঝা গেল? তার মানে তারাও কোনো না কোনোভাবে, যারা তারা সায়েন্স জানে না কিন্তু তারা এটা জেনে এসছে যে আমাকে যদি লোহাকে বাঁকাতে হয় বা প্রসারিত করতে হয় বা কিছু করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে তাপ প্রয়োগ করতে হবে। সেরকম তরলের ক্ষেত্র, বোঝা গেল? আমরা জানি কি, তরলের জেনারেলি আমরা যদি তরলকে গ্যাসে পরিণত করব তাহলে আমাদের কি করতে হয়, তাপ প্রয়োগ করতে হয়। তাপ প্রয়োগ করলে এই যে যে প্রসারণ হচ্ছে মানে গ্যাসের তরল গ্যাসে পরিণত হচ্ছে, এটা তো অবস্থার পরিবর্তন, কিন্তু ওই গ্যাসে পরিণত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তরলের কি হচ্ছে, তুই যদি ভালো করে দেখিস, আমরা যদি মাইক্রোস্কোপ ভিউ থেকে দেখি, আণুবৈজ্ঞানিক কনসেপ্ট থেকে দেখি, তাহলে কি হবে, তাদের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে কি দূরত্বটা বাড়ছে, বাড়তে 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 এমন একটা সময় আসছে যে তারা আর ওইভাবে ঘন সন্নিবিষ্ট থাকতে পারছে না। তার ফলে একে অপরের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। সেই জন্যই তারা কিসে পরিণত হয়ে যাচ্ছে, গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারে আমরা জানবো। এই চ্যাপ্টারে আমরা কি জানবো, যে কোনো পদার্থ, কোনো কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক বা গ্যাসীয় পদার্থ হোক, সেই পদার্থগুলিকে আমরা কত তাপ দিলে তার কতটা প্রসারণ হবে। ঠিক আছে, এইটা জানার কেন দরকার, এটা কেন জানার দরকার, বা এর ব্যবহারিক প্রয়োগ কী, এটা জানলে আমরা কি হবে বা কি হবে না, কারো কোনো আইডিয়া আছে যে এটা এই চ্যাপ্টারটা আমি পড়বো কেন বা এই চ্যাপ্টারে আমি জানবো কেন? তার সবথেকে বড় ব্যবহারিক প্রয়োগ হচ্ছে রেল লাইনের পাত। মানে এটা একটা ওয়ান অফ দেম। মানে রেল লাইনের পাতের জোড়া যদি দেখি, জোড়ার মুখে কি থাকে, ফাঁকা থাকা হয়।
এবার ফাঁকা কতটুকু রাখবো? ফাঁকা তো রাখা হয় কেন? আমরা জানি যে গরমকালে কি হবে, প্রসারিত হবে, প্রসারিত হয়ে কি হয়ে যাবে, রেল লাইন বেঁকে যাবে যদি আমি ফাঁকা না রাখি। বোঝা গেল? সব যে একদম পুরো যদি সলিড থাকে তাহলে একটা সময় গিয়ে এরকম যদি প্রসারিত হতে চায়, এরকম একটা জায়গা আছে যেখানে কোনো ফাঁক নেই, কোনো কিচ্ছু নেই, তাহলে কী হয়ে যাবে, সে উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গেলে রেলের দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা হতে পারে। এটা একটা ব্যাপার, এটা তো আছেই। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এই তাহলে তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার আমাকে কি করে সাহায্য করলো? এই চ্যাপ্টার আমাকে সাহায্য করলো ওই যে ইস্পাত ব্যবহার করা হয়, সেই ইস্পাতের আমি যদি জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে ইস্পাতের দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হয়, তাহলে আমি এইটা আন্দাজ করে নিতে পারবো, বা আমরা এটা আন্দাজ করে নিতে পারবো যে গরমকালে যদি উষ্ণতা 40 ডিগ্রি হয়ে যায় বা 35 ডিগ্রি হয়ে যায়, তাহলে ওই লোহার কতটা বাড়তে পারে। বোঝা গেল? তাহলে টোটাল দৈর্ঘ্য কতটা আছে এবং দুই পাশের দৈর্ঘ্য কতটা আছে, তাহলে ও কতটা বাড়বে আর এ কতটা বাড়বে, সেই অনুযায়ী জায়গাটা ছেড়ে দেওয়া। বোঝা গেল? আর যদি না জানতাম আন্দাজে করতাম, তাহলে কি হতো? ইঞ্জিনিয়াররা তো এটা ব্যবহার করে, এটা ব্যবহার করে কেন এই চ্যাপ্টার তাদেরকেও এটা করানো হয় মেটেরিয়াল প্রপার্টিজে। যদি না জানতাম তাহলে কি হতো? তাহলে কি ফাঁকা রাখতে পারতাম না? অবশ্যই রাখতে পারতাম। তাহলে কীভাবে রাখতাম? বোকার মতো রাখতাম, নয় বেশি হয়ে যেত নয় কম হয়ে যেত, দুর্ঘটনা ঘটে যেত। বোঝা গেল? এটাই হচ্ছে ব্যাপার, যে তাপের ঘটনাসমূহ জেনে তাহলে আমি কি করব, আমি এক্স্যাক্ট এই প্রত্যেকটা এই চ্যাপ্টারে তোদের জেনারেলি দেবে প্রত্যেকটা ধাতু, মানে প্রত্যেকটা ধাতুর আলাদা আলাদা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, আলাদা আলাদা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে, আলাদা আলাদা আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। সেটা ধাতুর মেটেরিয়ালের উপর নির্ভর করে। ঠিক আছে? তামার এক, অ্যালুমিনিয়ামের এক, ঠিক আছে, তারপর ইস্পাতের এক, লোহার এক, ঠিক আছে, স্টেনলেস স্টিলের এক আলাদা, এগুলো সব কিন্তু একটা চার্ট আছে। ঠিক আছে? এবার আমি যে মেটেরিয়াল ব্যবহার করব সেখানে আমার দৈর্ঘ্য প্রসারণ কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করলে কত হবে, সেটা কিন্তু আমরা কি করে দিই, বলে দিতে পারবো আগে থেকে। সেটা ল্যাবে পরীক্ষা করে আগে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, যদি কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এগুলো হয়, তাহলে তাদের যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাদের কি প্রসারণ কতটা হবে। ঠিক আছে? তার আগে আমরা তাপের বেসিক কনসেপ্ট জানি। তাপ কি? তাপ এক প্রকার শক্তি। আমরা এটা তো জানি, তাপ এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি। এবং আমরা এটা বললেও ভুল হবে না যে তাপ সকল শক্তির মূল উৎস। বোঝা গেল? তাপ শক্তি হচ্ছে কি? সকল শক্তির মূল উৎস। এবার এটা তো আমাদের আলোচনার বিষয় না এই চ্যাপ্টারে আমাদের বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ। কি জেনারেলি যেটাকে নাম দেওয়া আছে কি, থার্মাল এক্সপানশন। ইংলিশে বলা হয় থার্মাল এক্সপানশন, আর বাংলায় বলা হয় কি, তাপীয় প্রসারণ। বোঝা গেল? তাপীয় প্রসারণ হচ্ছে তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন। ঠিক আছে? ইংলিশ টার্মগুলো একটুখানি জেনে রাখা দরকার, কেননা যারা পরে গিয়ে সায়েন্স নেবি তারা কিন্তু এগুলো খুব কাজে লাগবে। বোঝা গেল? থার্মাল এক্সপানশন। থার্মাল এক্সপানশন কার থার্মাল এক্সপানশন আমরা দেখব পদার্থের 3টি অবস্থারই দেখব। সাধারণত যে 3টি অবস্থা নিয়ে আমরা আলোচনা করি, কি অবস্থা? কঠিন অবস্থা। প্রথমে আমরা দেখব কঠিন অবস্থা বা সলিডের, তারপরে আমরা দেখব কি, তরল অবস্থার বা লিকুইডের, তারপর আমরা দেখব কি, গ্যাসের। এই 3টি অবস্থারই দেখব যে কিভাবে তাপীয় প্রসারণ ঘটে। বোঝা গেল? মানে কঠিনকে তাপ দিলে তার কি প্রসারণ হতে পারে, তরলকে তাপ দিলে তার কীরকম কি প্রসারণ হতে পারে, এবং তারপর শেষে গ্যাসকে যদি তাপ দিই তাহলে কি প্রসারণ হতে পারে। বোঝা গেছে? তাহলে এইগুলোই আমাদের দেখার বিষয় এই চ্যাপ্টারে। তার দৈনন্দিন ব্যবহার তাপীয় প্রসারণ আমি বললাম। ঠিক আছে? দ্বিধাতব পাদ ইউজ করে অনেক কিছু তৈরিও করা হয়। বোঝা গেল? যেমন থার্মোস্ট্যাট, অনেক ডিভাইসে দেখবি থার্মোস্ট্যাট থাকে। জেনারেলি যাদের কারোর বাড়িতে যদি ইলেকট্রিক ক্যাটেল থাকে, মানে জল গরম করার, ইলেকট্রিক হিটার আছে অনেকের বাড়িতে, ইস্ত্রি আছে। ঠিক আছে? ইস্ত্রি আছে না? এই ইস্ত্রিতে একটা কাজ দেখবা, বা আয়রন যেটাকে বলা হয়, তো ওই ইস্ত্রি বা আয়রনের কি একটা নির্দিষ্ট টেম্পারেচার চলে গেলে কি করে, তার সার্কিট ব্রেক হয়ে যায়। বোঝা গেল? ইভেন এই যে এসি বা যে ফ্রিজ বাড়িতে থাকে, সব কিছুতে কী লাগানো থাকে,
থার্মোস্ট্যাট লাগানো থাকে। থার্মোস্ট্যাট কিসের উপর কাজ করে? টেম্পারেচারের উপর, উষ্ণতার উপর, ঠিক আছে। তাহলে তাপের বহিঃপ্রকাশ হচ্ছে উষ্ণতা, তার মধ্যে কতটা তাপ শক্তি আছে সেটা আমরা কি করে জানতে পারি? আপাত দৃষ্টিতে কি দেখে? তার উষ্ণতা কত, সেই বস্তু বা সেই পদার্থের কতটা উষ্ণতা আছে, বোঝা গেল। তাই রেফ্রিজারেটর, এসি, তারপরে নানা রকম যে আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিস, ইলেকট্রিক কেটল বলো বা যত কিছু ইলেকট্রিক জিনিস আছে যেখানে তাপের, গিজার শীতকালে যেগুলো যারা করে, সব কিছুর মধ্যে এই যে এই তাপের, এখন জেনারেলি মাইক্রো কন্ট্রোলার এসে অনেক কিছু আছে, মানে ইলেকট্রনিক্সের ব্যবহার করা হয়, কিন্তু আগে যেটা মেকানিক্যাল ডিভাইস ব্যবহার করা হতো সেটা হচ্ছে কি থার্মোস্ট্যাট। এই সব কিছুর মধ্যে কি থাকতো? থার্মোস্ট্যাট থাকতো। তারপরে এর ব্যবহারিক প্রয়োগ কী হয়েছে বললাম, রেল লাইনের জোড়ার মুখে যদি ফাঁক যদি না রাখতাম তাহলে কি হতো? এই কনসেপ্টটি যদি না জানতাম তাহলে কি হতো? রেল লাইন উপরে উঠে যেত এবং যদি ট্রেন যেত, দ্রুতগামী ট্রেন বা যে কোনো ট্রেন গেলে কি ট্রেন ডিরেল হওয়ার চান্স ছিল, মানে কি রেল চ্যুত হয়ে তার কি হয়ে যেত? দুর্ঘটনা করতো, বোঝা গেল। তাহলে এগুলো হচ্ছে এদের মানে তাপীয় প্রসারণের ব্যবহারিক প্রয়োগ। এবার আমরা প্রথম দেখব হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণ যখন বলবে তোদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 3 ডাইমেনশনাল অবজেক্ট জেনারেলি কঠিনের তিনটে ডাইমেনশন আমরা খুব ভালোভাবে পাই। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর একটা যখন এক্সপানশন হয়, কঠিনের তিন ধরনের প্রসারণ হয়। কঠিনের প্রসারণ আমরা যদি লিখি, ঠিক আছে, কঠিনের প্রসারণ, কঠিনের যে প্রসারণ হয় কয় ধরনের হয়? 3 ধরনের। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে, যে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। 2 নম্বর হচ্ছে কি? ক্ষেত্র প্রসারণ, আর 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ, ঠিক আছে। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ থেকে আমরা যেটা বের করব, যেটা আমাদের নিয়ে আলোচনা হবে, সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই গুণাঙ্কটা মেন জিনিস। গুণাঙ্ক মানে কি? একটা কনস্ট্যান্ট জেনারেলি, যেটা দেখে আমি জানতে পারবো যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত মিলিমিটার বা মিটার ইস্পাত বৃদ্ধি পায়। তাহলে আমার উষ্ণতা যদি 30 ডিগ্রি হয়ে যায় তাহলে কত বৃদ্ধি পেতে পারে? যদি 40 ডিগ্রি হয় কত ডিগ্রি বৃদ্ধি পেতে পারে? বোঝা গেল। মানে এটা একটা মানে মাপের এককের মতো গুণাঙ্কটা, বোঝা গেল। তাই এটা যদি আমি জানি মানটা, তাহলে আমি আমার যেখানে ব্যবহার করব সেখানে উষ্ণতা কত, সেই অনুযায়ী আমি দৈর্ঘ্য প্রসারণ কতটা হবে সেটা আমি বুঝতে পারবো, বোঝা গেল। তাহলে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে কি হবে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণের ক্ষেত্রে কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো এইটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আবার কি বলা হয়? রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এই রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে ডিনোট করা হয়? আলফা। এইটাকে কি দিয়ে ডিনোট করা হয়? বিটা। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? এটাকে যা হচ্ছে গামা দিয়ে ডিনোট করা হয়, গামা, বোঝা গেল। এগুলো কেন বলছি? এগুলো ইনিশিয়ালি মাথায় আসবে, পরে আসবে, পরপর আসবে, যখন আমি লিখবো তখন যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার প্রত্যেকটা একটা করে আলোচনা করি। যে দৈর্ঘ্য প্রসারণ, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ কি? ধরো কোনো কিছুকে তুমি উত্তপ্ত করলে, ঠিক আছে, কোনো কিছুর কি বাড়ানো হলো? তাপ প্রয়োগ করা হলো, ঠিক আছে। এরকম একটা বারকে, লোহার বারকে আমি কি করলাম? তাপ প্রয়োগ করলাম, বোঝা গেল। তাপ প্রয়োগ করলাম মানে কি? তার টেম্পারেচারের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তন হবে। আমি তো বুঝতে পারবো না যে তাপ শক্তি এতটা ছিল তারপর এতটা এলো, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়, বোঝা গেল। একটা পাথ ফাংশন, সেটা প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়। কিন্তু আমরা কি দেখে বুঝতে পারবো যে না এর মধ্যে তাপ শক্তি বেড়েছে?
তার উষ্ণতা যদি বৃদ্ধি পায়। কোনো বস্তুর উষ্ণতা আগে যা ছিল তার থেকে যদি কমে যায় তাহলে আমরা কি ধরে নিই, তার তাপশক্তি কমে গেল। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা ক্ষেত্রে যে অবস্থান পরিবর্তন যখন হচ্ছে তখন উষ্ণতা একই থাকলেও কি অবস্থার পরিবর্তনের সময় কি তাপ, একটা তাপ যেটাকে আমরা মানে উষ্ণতা একই থাকে কিন্তু তাপের পরিবর্তন হয়, সেটা হচ্ছে লিন তাপ। বোঝা গেল, লিন তাপের আদান প্রদান ঘটে, সেটা এক্সেপশনাল। কিন্তু যদি অবস্থার পরিবর্তন না হয়, যদি তাপের পরিবর্তন এই উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে উষ্ণতা বেশি বাড়লে তাহলে সেই বস্তু কি হবে, তার মধ্যে তাপশক্তি বেশি সঞ্চারিত হয়েছে, মানে আগের থেকে বেশি আছে এখন। আর যদি উষ্ণতা কমে যায় তাহলে তাপশক্তি কম আছে। তাহলে তাপ যদি প্রয়োগ করি তাহলে এটা কি হবে, এক প্রান্ত আমি যদি তাপ প্রয়োগ করছি যে কোনো 3 ডাইমেনশনাল অবজেক্ট, ঠিক আছে, যদি লোহার বার হয় বা যা কিছুই হোক না কেন, এটা মাথায় রাখবি। আমরা এখানে ধরছি যে শুধু দৈর্ঘ্য প্রসারণ হবে, কিন্তু সেখানে সব প্রসারণ হবে, দৈর্ঘ্য প্রসারণও হবে, ক্ষেত্রফল প্রসারণও হবে, আয়ত প্রসারণও হবে, কিন্তু আমরা আলাদা আলাদা করে সেগুলোকে নিচ্ছি। আমি যখন দৈর্ঘ্য প্রসারণ এর কথা বলবো তখন আমি ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণকে কি করব, অগ্রাহ্য করব। বোঝা গেল যে আমি মনে করছি যে এই মানে লোহার দণ্ডের যে দৈর্ঘ্য প্রসারণ এতটাই হচ্ছে যে তার তুলনায় ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেকটা নগণ্য, সেই জন্য আমি সেগুলোকে নেগলেক্ট করে চলছি। বোঝা গেল, কিন্তু এটা মাথায় রাখতে হবে 3 ডাইমেনশনাল অবজেক্ট তুমি যখন দিচ্ছ, মানে ত্রিমাত্রিক কোনো বস্তুকে যখন তাপ দিচ্ছ, তাহলে তার কি হবে, তার 3 দিকেই মানে 3টে ডাইমেনশনেই কি হবে, প্রসারণ হবে। দৈর্ঘ্য বরাবরও হবে, প্রস্থ বরাবরও হবে, উচ্চতা বরাবরও হবে। বোঝা গেল, তার ফলে ক্ষেত্রফলও হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে। আর আয়তন কার উপর নির্ভর করে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর। কিন্তু আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ বলবো তখন শুধু দৈর্ঘ্যের কথা লিখব। তাহলে ধরলাম এর দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে, এবং যে টেম্পারেচারে ছিল সেটাকে আমি বলে দিলাম T1 টেম্পারেচারে। T1 টেম্পারেচারে এর দৈর্ঘ্য ছিল কত, T1 টেম্পারেচারে এর দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে, T1 টেম্পারেচারে। তাহলে এর টেম্পারেচার আমি বাড়ালাম, ঠিক আছে, সেকেন্ড পজিশনে টেম্পারেচার বাড়ানোর ফলে আমি দেখলাম যে এর দৈর্ঘ্য কিছুটা কি হলো, বেড়ে গেল, এর দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। বোঝা গেছে, এর দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে টোটাল দৈর্ঘ্যটাকে, যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে হয়েছে সেটাকে আমরা ধরে নিলাম কি L2। এবার কোন টেম্পারেচারে হয়েছে এটা, T2 টেম্পারেচারে। আমি নিচে লিখে দিচ্ছি T2 টেম্পারেচারের দৈর্ঘ্য কত হলো, L2। বোঝা গেল, তাহলে আমাদের এখান থেকে এর দৈর্ঘ্যর পরিবর্তন বা দৈর্ঘ্যের প্রসারণ কতটা হলো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কতটা হলো, দৈর্ঘ্য প্রসারণ মানে যতটা বাড়লো, বেড়ে যতটা হলো L2 মাইনাস আগে কতটা ছিল L1, ঠিক আছে। এবার কত ডিগ্রি মানে টেম্পারেচার পরিবর্তনে বা উষ্ণতার পরিবর্তন হলো, তাহলে উষ্ণতার পরিবর্তনটাও লিখব। উষ্ণতার পরিবর্তন কি হবে, T2 মাইনাস T1। ভেরি গুড, T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 এ T1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি নিয়ে নিলাম, এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল, ধরো এত মিটার, তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেডের দৈর্ঘ্যের পরিবর্তন হয় কত মিটার, L2 মাইনাস L1 মিটার। তাহলে 1 ডিগ্রিতে দৈর্ঘ্যের পরিবর্তন কত হচ্ছে, L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 এত মিটার, ঠিক আছে। এবার এটা তো গুণাঙ্ক হতে পারে না, কেননা আমি কত দৈর্ঘ্যের নিয়েছিলাম, আমি দৈর্ঘ্যের নিয়েছিলাম কত, আমি কত দৈর্ঘ্যের নিয়েছিলাম L1 দৈর্ঘ্যের, সেটাকে আমার তো একক দৈর্ঘ্যের করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, L1 দিয়ে ভাগ করতে হবে টোটালটাকে। এইটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে হলো। তাহলে আমি যদি এর প্রসারণ গুণাঙ্ক বের করি, কি বের করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্ক মানে 1 মিটার লেন্থ পার ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে। বোঝা গেল, মানে একক দৈর্ঘ্যের যতটা
বৃদ্ধি ঘটে একক দৈর্ঘ্যের। এখানে তো L1 দৈর্ঘ্যের এইটা দৈর্ঘ্য প্রসারণ, বোঝা গেল? তাহলে আমি একক দৈর্ঘ্যের বের করতে গেলে কাকে দিয়ে ভাগ করতে হবে? L1 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? সেটা আমি করে নিতে পারতাম, আগে করলাম না, কিন্তু একটা যদি মাথায় না থাকে একদম এটা জেনে রাখবে। এটা গুণাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এটা কিন্তু গুণাঙ্ক না, এটা 1 ডিগ্রিতে কত গুণাঙ্ক। আবার এটা হলো L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে? একক কি হবে বলো? কি ডিগ্রি সেন্টিগ্রেড? উষ্ণতার একক হবে সেটা তো ঠিক, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড হবে শুধু না পার ডিগ্রি সেন্টিগ্রেড? হ্যাঁ, 1/ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলতে পারি কি পার ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? দেখ L1 এর উষ্ণতা কত, এই L1 এর একক কত? L1 এর একক মিটার। L2 মাইনাস L1 এর এককও কত হবে? মিটারই হবে। তাহলে মিটার মিটার কেটে যাবে, শুধু ডিগ্রিটা থাকবে, বোঝা গেল? এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, বোঝা গেল? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখবো কিসের উপর নির্ভর করে না? ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আয়তন প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে না? আয়তনের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আমি এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি লিখব? দৈর্ঘ্য প্রসারণ, হ্যাঁ বল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে, কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে? পার ডিগ্রি বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, বোঝা গেল? একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে। কেন একক এলো? এই যে L1 দিয়ে ভাগ করে দিয়েছি, বোঝা গেল? তাহলে কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকেই ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে প্রকাশ করা হয়, বোঝা গেল? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতে কি হবে? কোথাও কোনো ক্ষেত্রফল, কতটা ক্ষেত্রফল আছে, ঠিক আছে? প্রথম ধরলাম T1 এ ক্ষেত্রফল কত? S1, দেখো বইতে S1 দেওয়া আছে, সেই জন্য S1 লিখলাম। A1ও থাকলে A1 দিতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? A1 বা S1 যা দেবে তাই। এবার এর ক্ষেত্রফলেরও তো পরিবর্তন ঘটতে পারে, ঘটবে তো যদি আমি করি ক্ষেত্র প্রসারণ। তাহলে আমি দেখলাম আমি টেম্পারেচার দেওয়ার ফলে এর ক্ষেত্রফলের কিছু কি হলো? প্রসারণ হলো। এর ক্ষেত্রফলের কিছু প্রসারণ হলো ক্ষেত্রফল বরাবর। আর যে মানে দৈর্ঘ্যপ্রস্থ দুটো মিলে যে ক্ষেত্রফল তৈরি হচ্ছে সেই ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে। অন্য যে প্রসারণগুলো আছে সেগুলোকে কি করছি আমরা? সেগুলো হচ্ছে না বলবো না, সেগুলোকে আমরা নেগলিজিবল করছি, নগণ্য করে নিচ্ছি, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি, এই টোটালটাকে আমি বলছি S2। এটা T1 টেম্পারেচারে S1 আর T2 টেম্পারেচারে কত? S2। তাহলে আমরা ডাইরেক্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? আগে দেখ ক্ষেত্রফলের পরিবর্তন কত বা প্রসারণ কত? ক্ষেত্রফল প্রসারণ কত? ক্ষেত্রফল প্রসারণ S2 মাইনাস S1, ঠিক আছে? এবার উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন কত? উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1 হয়ে গেল। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষেত্রফলের প্রসারণ কত? ক্ষেত্রফল প্রসারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষেত্রফল প্রসারণ কত হবে? S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, তাই তো? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু যদি বলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হচ্ছে বা কিছু, এই ক্ষেত্রে কিন্তু একক আছে। এর একক কি? এর হচ্ছে মিটার স্কোয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড। মিটার স্কোয়ার এরিয়ার একক কি হবে? SI পদ্ধতিতে মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে মিটার স্কোয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করছি তখন আমরা বলছি যে পার একক ক্ষেত্রফলে, মানে প্রতি একক ক্ষেত্রফলে কত হচ্ছে সেটা তো আমার দরকার। ইস্পাতের প্রতি একক ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তামার পাতের প্রতি একক ক্ষেত্রফলে কত বৃদ্ধি পাবে সেটা আমার দরকার। তাতে যাতে কিনা আমি বলতে পারবো যে এত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তাহলে টোটাল টেম্পারেচার কত হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল
প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, বা এটাকে কি দিয়ে প্রকাশ করি আমরা? বিটা দিয়ে। বিটা দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি হবে? S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 ইন্টু S1। ঠিক আছে, একক কি? পার ডিগ্রি সেন্টিগ্রেড। পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে, অন্য কোনো একক হওয়ার কোনো চান্স আছে কি? কোনো কিছু চান্স নেই, কেটে যাবে, মিটার স্কোয়ার কেটে যাবে। তাহলে এর সংজ্ঞা কি দেবো? এর সংজ্ঞা কে বলবি? এ পাশ থেকে বল, এর সংজ্ঞাটা কি হবে? বল তিশান, বল। কোনো কঠিন পদার্থের প্রতি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে একক ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলা হয়। বোঝা গেল? তাহলে কি বললো? কঠিন পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলের যে প্রসারণ ঘটে তাকে কি বলা হয়? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে। ক্ষেত্রফলের উপর নির্ভর করে কি? নির্ভর করে না। কি দিয়ে প্রকাশ করা হয়? বিটা দিয়ে। বিটা দিয়ে প্রকাশ করা। বোঝা গেল? এবার আমাদের কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আয়তন দেখো, কঠিনের আয়তন জেনারেলি এই যে আয়তন ছিল, টোটালটা আয়তন মানে তো এই টোটাল এর মধ্যে যে জায়গাটা, তাই তো? এর মধ্যে যে জায়গাটা সেটাকে আমরা কি ধরে নিলাম? এটাকে আমরা ধরলাম, ধরো, ঠিক আছে, এটাকে আমি ধরলাম V1। কত? V1 কত টেম্পারেচারে? T1 টেম্পারেচারে। T1 টেম্পারেচারে এর আয়তন হচ্ছে V1, এবং T2 যেই টেম্পারেচার হলো, টেম্পারেচার যখন বাড়ানো হলো, অবভিয়াসলি T2 ইজ গ্রেটার দ্যান, এই সব কেসে T2 কি? T2 ইজ গ্রেটার দ্যান T1। বোঝা গেল? তার মানে তাপশক্তি বেশি হচ্ছে। যেমন তাপীয় প্রসারণ ঘটে, সেরকম তো তাপীয় সংকোচন তো হবে। উষ্ণতা যদি আমি ওখান থেকে এক্সট্র্যাক্ট করে নিই তাহলে কি হবে? সংকোচনও হবে। বোঝা গেল? তো জেনারেলি এইটা কি হবে? T2 টেম্পারেচারে এর কি? এর পুরো আয়তন বৃদ্ধি পাচ্ছে, বুঝলি? আর একটা ইমাজিন কর, পুরো আয়তন এখান দিয়ে, পুরো জায়গা দিয়ে আর একটা এর উপর দিয়ে ইমাজিন করো, যেটা ডটেড লাইনে আছে এর থেকে বেশি। তার মানে টোটাল আয়তন বৃদ্ধি পেল। তাহলে এইটাকে আমরা বলছি, এটা হচ্ছে V2। V2 টেম্পারেচার কত? T2। ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ কত হলো? আয়তন প্রসারণ কত হলো? V2 মাইনাস V1। V2 মাইনাস V1। আর উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেডে কিসের পরিবর্তন হয়? আয়তনের পরিবর্তন হয়, বা আয়তনের প্রসারণ হয় কত? V2 মাইনাস V1। ঠিক আছে, তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনের প্রসারণ হয় V2 মাইনাস V1 ঘন একক। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, দেখো, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমাকে যদি প্রতি একক আয়তনে বের করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? V1 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? গামা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 ইন্টু কি হবে? V1। একক কি হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে দেখলাম কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এরা কেউ কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন এগুলো কোনো কিছুর উপর কি নির্ভরশীল নয়। এরা কার উপর নির্ভরশীল? উষ্ণতার উপর নির্ভরশীল। বোঝা গেল? এবার এই যে তিনটে প্রসারণ গুণাঙ্ক আছে, শুধু এটা জেনে রাখো যে এই প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যেও সম্পর্ক আছে। সেটা হচ্ছে
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এই সম্পর্কটা দিয়ে জেনারেলি এই সম্পর্কটাই আসে। এই সম্পর্কের প্রুফ আমরা পরে যদি চাই, তোমাদের সিলেবাসে নেই, যদি দরকার হয় পরে আমরা যদি কোথাও পাই তখন আমরা করব। বোঝা গেল? আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 গামা বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে কঠিনের কি প্রসারণ। এই সবগুলি হচ্ছে কিসের প্রসারণ? কঠিনের প্রসারণ। তাহলে কঠিনের কি কি প্রসারণ হয় সবাই বল? কঠিনের কি কি প্রসারণ? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা। আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দৈর্ঘ্যের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপর। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? উষ্ণতা। আয়তন প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? আর এদের মধ্যে সম্পর্ক কি? গামা বাই 3। বোঝা গেল? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি তরলের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তরলের প্রসারণ গুণাঙ্ক বা তরলের প্রসারণ কি জিনিস? তরলেরও প্রসারণ হয় উষ্ণতা বৃদ্ধিতে, এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তরলের ক্ষেত্রে দুটি প্রসারণ দেখা যায়। বুঝা গেল? তরলের তো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা এগুলো তো আমরা দিতে পারি না। বুঝা গেল? তোর আকার জেনারেলি বা আয়তন এক থাকলেও কি হয়? আকার চেঞ্জ হয়। ঠিক আছে, তো এর দুটো প্রসারণ আছে। সেটা হচ্ছে একটা আপাত প্রসারণ আর একটা কি প্রকৃত প্রসারণ। বোঝা গেল? কি প্রসারণ? আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ। দুটোই কিন্তু আয়তনের উপর বেস করে হয়। দুটো কিসের উপর বেস করা হয়? আয়তনের উপর। বোঝা গেল? আয়তন যে ব্যাপারটা আছে সেটার উপর, মানে এর আয়তন প্রসারণ আছে, সেই আয়তন প্রসারণকেই দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? আয়ত প্রসারণ, এই আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। ঠিক আছে, অ্যাপারেন্ট এক্সপানশন বলা হয়। বোঝা গেল? আর রিয়েল এক্সপানশন। তাহলে আপাত প্রসারণ, আপাত প্রসারণ। ঠিক আছে, আরেকটা কি? প্রকৃত প্রসারণ। এটাকে বলা হয় অ্যাপারেন্ট এক্সপানশন। মানে অ্যাপারেন্টলি বলে না অনেক ক্ষেত্রে, অনেক কথা, মানে আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে মানে কি? যেটা ভুল। আপাত দৃষ্টি মানেই হচ্ছে কি দ্যাট ইজ নট 100% কারেক্ট। বোঝা গেল? আপাত দৃষ্টি বলা মানে আপাত দৃষ্টিতে এটা মনে হলেও আসলে কিন্তু এটা এরকম কথা বলে না, এই ব্যাপার। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটাই এক্সপানশন, আর এটা হচ্ছে রিয়েল এক্সপানশন। এটা কি? রিয়েল এক্সপানশন। ঠিক আছে, তাহলে আপাত প্রসারণটা কি? দেখো, যে কোনো তরল বা যে কোনো কিছুকে যদি আমাকে উত্তপ্ত করতে হয় বা তাকে যদি তাপ প্রয়োগ করতে হয়, তাহলে কি করতে হবে? কোনো একটা পাত্রে দিতে হবে। কঠিনের তো কোনো পাত্র লাগে না, কেননা কঠিনের মধ্যে কঠিনের স্ট্রাকচারটাই এরকম থাকে, তার মধ্যে যে ডেনসিটি খুবই বেশি থাকে। বেশি থাকার ফলে কি তারা এক জায়গায় জড় মানে একটা নির্দিষ্ট আকার এবং আয়তন নিয়ে থাকে। যেহেতু তরলের নির্দিষ্ট কি নেই, আকার নেই, সেই জন্য তরলকে যদি উত্তপ্ত করতে হয় তাহলে যে কোনো পাত্রের ব্যবহার করতে হবে। বোঝা গেল? তো আপাত প্রসারণ যখন হয় তখন হচ্ছে যেহেতু পাত্র, যে কোনো পাত্র, আমি তো আর এমন কোনো পাত্র ইউজ করব না যে কাঠের পাত্র, কাঠের একটা হাঁড়ি করলাম, তার মধ্যে জল দিলাম, তারপরে আমি উত্তপ্ত করছি। দেখেছো কোনো দিন কাঠের হাঁড়ির মধ্যে জল দিয়ে মানে তাতে করতে, জ্বালাতে দেখেছো? কেন যায় না? কেননা তাপের কুপরিবাহী কাঠ। আমি এমন একটা পাত্র ব্যবহার করব যেটা কি তাপের সুপরিবাহী, যাতে আমার গ্যাস কম পড়ে। এর জন্য এখন নানা রকমের মেটেরিয়াল আছে, মানে যেগুলো তাপের সুপরিবাহী। মানে যারা বাসনপত্রর মানে এই ব্র্যান্ড আছে যারা বিক্রি করে, তারা কিন্তু এগুলো প্রমোট করে যে এইটা নিন, তাহলে কি হবে? গ্যাস কম পুড়বে, তাপের বেশি মানে তাপ পরিবাহিতাঙ্কের বেশি। তাহলে আমি এমন একটা পদার্থ নেব বা এমন একটা কঠিনের মধ্যে ওটাকে রাখবো যে তাপের খুব সুপরিবাহী। এবার দেখো, আমরা একটু আগেই জানলাম যে তাপ প্রয়োগ করলে কঠিনেরও কি হয়? প্রসারণ হয়। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে আমি হাঁড়িতে জল দিলাম, গরম করছি। হাঁড়ি তো নয় অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ঠিক আছে, নয় স্টেনলেস স্টিলের হাঁড়ি,
বা টিনের হাঁড়ি, যে কোনো হাঁড়ি দিলাম, তাহলে সেটাও তো একটা মেটেরিয়াল, যেটা মেটাল, যেটা কি তাপের সুপরিবাহী। তাহলে সে তাপ পেলেও কি হবে, তার প্রসারণ ঘটবে। তাহলে তারও প্রসারণ ঘটছে, সঙ্গে জলেরও প্রসারণ ঘটছে। যদি জল দিই, জল এখানে তরল হিসাবে আমি ব্যবহার করছি, যে জল দিলাম, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে তো বা ইমাজিন করতে সুবিধা হবে। তাহলে দিলাম, তার ফলে কি দেখ, যদি ওটার প্রসারণ না ঘটতো তাহলে যে উচ্চতাটা পেতাম, ধরো আমি একটা হাঁড়ির মতোই করলাম, বোঝা গেল? এর মধ্যে কি আছে, এর মধ্যে জল আছে, জল আছে, এটাকে কি দিচ্ছি, লাল আগুন দিই, ঠিক আছে, লাল আগুন দিয়ে, দেখ লাল আগুন দিয়ে পুরো উত্তপ্ত করে দিচ্ছি। কি দিচ্ছি? উত্তপ্ত করে, ঠিক আছে, লাল আগুনে উত্তপ্ত হয়ে গেছে। এবার ভাবো, এ এমন একটা মেটেরিয়াল যে তাপের সুপরিবাহীও, কিন্তু কি হয় না, প্রসারিত হয় না। বোঝা গেল? তাহলে একটা জিনিস করা যেতে পারে, হীরের হাঁড়ি করা যেতে পারে। কিসের হাঁড়ি? হীরের হাঁড়ি। কেননা হীরে তাপের সুপরিবাহী, কিন্তু হার্ডেস্ট মেটেরিয়াল। বোঝা গেল? তাকে মানে এই প্রসারিত করা একটুখানি কঠিন ব্যাপার আছে অনেকটা ক্ষেত্রে, আমরা সেটা হবে, কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। বোঝা গেল? তো জিনিস ব্যাপার হচ্ছে এটাই আছে। যদি এরকম কেস হতো যে আমি এমন একটা মেটেরিয়াল এখানে ইউজ করেছি যাকে আমি তাপ দিচ্ছি, সেটা তাপের সুপরিবাহী, তাপকে শুধু কি করে দিচ্ছে, পাস করে দিচ্ছে, কিন্তু নিজে প্রসারিত হচ্ছে না। যদি তরলের প্রসারণ ঘটতো তাহলে কিন্তু আমরা একবারেই কি পেয়ে যেতাম, তরলের প্রকৃত প্রসারণ পেয়ে যেতাম। ধরো এটাতে এরকম মার্কিং করা আছে, ধরো এখানে আছে 50 ml, এখানে কত আছে 100 ml, এখানে ধরো বলা হলো 150 ml জল আছে। এবং কিছুক্ষণ পরে দেখা গেল যেহেতু এই পাত্রের প্রসারণ হচ্ছে না, আবার এই পাত্র কি করতে পারে, তাপের সুপরিবাহী, মানে কি তাপ পাস করতে পারে। বোঝা গেল? তাপের সুপরিবাহী মানে কি, তার মধ্যে দিয়ে তাপ যেতে পারে খুব ভালোভাবে। কাঠ তাপের সুপরিবাহী না কেন, তার মানে কি কাঠের এই প্রান্তে কেউ যদি মোমবাতি ধরে, ঠিক আছে, তো এই প্রান্ত পুড়ে যাবে, কিন্তু ওই প্রান্ত গরম হবে না। হবে কি? হবে না। তার মানে কি এর মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারছে না। বোঝা গেল? ট্রাভেল না করতে পারলে তাকে কি বলা হবে না, সুপরিবাহী বলা হবে না। কারেন্টের তার খুলে যদি আমি এখানে লাগাই, এই প্লাইউডের এক পাশে লাগাই, তার ও পাশে শক দেবে। আর যদি এই নিচে যে মানে আয়রন বার আছে সেখানে লাগাই আর ও পাশে ধরি, তাহলে কি হবে? হ্যাঁ, হয়ে যাবে, ফিনিশ। বোঝা গেল? তো ব্যাপার হচ্ছে এইটাই। কিন্তু আমি এমন একটা মেটেরিয়াল অ্যাজিউম করলাম তোদের বোঝানোর জন্যে, তাহলে তোরা দুটো জিনিস একবারেই বুঝে যাবি, যে এমন একটা হাঁড়ি আমি ইউজ করেছি যে তাপের কি করবে, সুপরিবাহী, কিন্তু নিজে প্রসারিত হবে না, হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা কিছুক্ষণ পরে কি দেখব, ওয়াটার লেভেল কি হবে, ওয়াটার লেভেল কমে যাবে, বেড়ে যাবে। অবস্থার পরিবর্তন তো হচ্ছে না। আমি এটা ধরো, হ্যাঁ, তাহলে আরও ক্লিয়ার করে দিই। আমি এটা টেম্পারেচার কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা টেম্পারেচার আমি 80 ডিগ্রি করলাম। গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাষ্প হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। কিন্তু কি হওয়ার সম্ভাবনা আছে, প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। তাপ পেয়েছে, তার মানে প্রসারিত হবে। তার মানে ওয়াটার লেভেল বাড়বে না কমবে? বাড়বে। বোঝা গেল? যেহেতু এই হাঁড়ির তাপের সুপরিবাহী, কিন্তু প্রসারিত হচ্ছে না। বোঝা গেল? তাহলে দেখব কিছুক্ষণ পরে এই যে ওয়াটার লেভেল কিছুটা বেড়ে গেছে, কিছুটা বেড়ে গিয়ে এখানে দিলাম 200 ml হয়ে গেছে। কত হয়ে গেছে? 200 ml। তাহলে এর আয়তন প্রসারণ কত হয়েছে? 50 ml। এটা কি প্রসারণ? প্রকৃত প্রসারণ। বোঝা গেল? কিন্তু রিয়েল কেসে তো এটা হওয়া সম্ভব না। এরকম হাঁড়িও পাওয়া যাবে না, তাহলে এরকম হবেও না। রিয়েল কেসে কি হয়? রিয়েল কেসে যেটা হয়, এই যে হাঁড়ি, এই হাঁড়ি এরকম আছে, এই যে হাঁড়ি আছে এখানে, ঠিক আছে, এই হাঁড়িটাই আঁকছি। এবার এই হাঁড়িটা পরিবর্তন হয়ে গেল কিসে? এই হাঁড়িটা পরিবর্তন হয়ে গেলে এমন একটা হাঁড়ি, আমাদের যে বাড়ি দৈনন্দিন জীবনে যে হাঁড়ি ব্যবহার করি সেরকম হাঁড়ি। ঠিক আছে? এবার দেখ, এটাকে আরেকটু বিস্তীর্ণ করে দিই, এবার একটু বুঝতে সুবিধা হবে। এই হাঁড়ির যে ক্ষেত্র আমি একটু বাড়িয়ে দিয়েছি, বেশি এরকম হয় না,
তাহলে তো অনেকে দেখবে যে হাঁড়ি এরকম দিয়েছিলাম, হাঁড়ির জল দেওয়ার পরে এরকম রয়েছে, এরকম হচ্ছে না, আমি বোঝানোর জন্য দিয়েছি, বোঝা গেল? এটা খুবই সূক্ষ্ম লেভেলে হয়, বুঝতে পেরেছি কি বলেছি? ধরো হাঁড়ি দিয়েছি এরকম, দেখি জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে হাঁড়ি এরকম হয়ে রয়েছে, তা সেরকম এরকম হবে না, এতটা হয় না, বোঝা গেল? এটা বোঝানোর জন্য। এবার ভাবো এই সব কেস একই আছে, কিন্তু এখন হাঁড়িরও কি হয়? প্রসারণ হয়। তাহলে কি হবে? ওয়াটার লেভেল বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে কি করে? এবার কোশ্চেন আসছে, তাহলে স্যার কঠিনের প্রসারণটা কঠিন তাপের সুপরিবাহী না তরল তাপের সুপরিবাহী বেশি? তার উপর ডিপেন্ড করছে, কারণ যে তাপ আগে বেশি নিতে পারবে তাকে। এবার তোমাদের কাছে কোশ্চেন, কে বেশি? কঠিন। তাহলে কঠিন বেশি প্রসারিত হবে, ঠিক আছে? সেই জন্য কি তরলের এই যে যেটুকু আছে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে তার ওয়াটার লেভেল কি হয়ে গেছে? কমে গেছে, মানে নিচে চলে এসছে, ধরো 100 ml চলে এসছে। 100 ml চলে এসছে কেন? হাঁড়িরও তো প্রসারণ হয়েছে, ঠিক আছে? যেমন কি একটা ছোটো হাঁড়ি থেকে জল যদি আমি বড় হাঁড়িতে ঢালি, তাহলে কি হবে? ছোটো হাঁড়িতে যে পর্যন্ত জল উঠেছিল বড় হাঁড়িতে কি সেই পর্যন্ত জল উঠবে? উঠবে না, হাইট কমে যাবে, কিন্তু জল তো একই আছে, বুঝা গেল? তাহলে এই একই জল যদি এখানে থাকে তাহলে দেখা যাবে যে এই যে লেভেলটা কি হয়ে আসলো? এই যে 100 ml চলে আসলো, বোঝা গেল? এবং আপাতভাবে দেখে মনে হচ্ছে যে জলের কি হলো? জলের লেভেল কমে গেছে, কিন্তু এর মধ্যে কি কি প্রসারণ রয়েছে? পাত্রের প্রসারণ রয়েছে প্লাস জলের প্রসারণ রয়েছে, বোঝা গেল? জলের প্রসারণ মানে এটা কি প্রসারণ? এই যে টোটাল প্রসারণটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আর এই যে প্রসারণটা আমরা দেখছি, এটা কি প্রসারণ? এটাকে বলা হয় আপাত প্রসারণ। আপাত প্রসারণের সঙ্গে যদি আমরা পাত্রের প্রসারণ যোগ করি, আমি যোগ করে দিলাম যে পাত্রের কত প্রসারণ হলো, ঠিক আছে? পাত্রের কত প্রসারণ হলো, পাত্রের প্রসারণটাও যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা কি পেয়ে যাব? প্রকৃত প্রসারণ পেয়ে যাব, বোঝা গেল? তাহলে আমরা এইটা পেয়ে যাব রিয়েল ভ্যালু, ঠিক আছে? এটাই হচ্ছে আপাত প্রসারণ, এই যে, বুঝা গেল? আপাত প্রসারণ। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের যে আপাত প্রসারণ ঘটে তাকে তরলের আপাত প্রসারণ বলে, তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আপাত প্রসারণের ক্ষেত্রে কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা বের করতেও পারি, নাও পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপাত প্রসারণ গুণাঙ্ক সূত্র কি হবে? একই সূত্রটা কি? একই হবে, এর ডিনোট কোনো দেওয়ার দরকার নেই, যে যেভাবে পারে ব্যবহার করে। আর এটা কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? এবার দুটো প্রসারণ গুণাঙ্কও কিন্তু আমার কাজে লাগবে। আমাকে যদি এই তরলের প্রকৃত প্রসারণ বের করতে হয়, তাহলে কি করতে হবে? দুটো জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে কি? আপাত প্রসারণ। আমি কি প্রকৃত প্রসারণ মানে ডাইরেক্টলি পেয়ে যাব? এরকম কোনো হাঁড়ি আছে যে হাঁড়িটা আমরা অ্যাজুম করেছিলাম? পাবো কি? পাবো না। তাহলে আমি কি পাবো? আমি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে কি? আপাত প্রসারণ। সেই আপাত প্রসারণের সঙ্গে আমাকে কিসের প্রসারণ যোগ করতে হবে? পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ আমি যোগ করব, যোগ করার ফলে আমি কি পেয়ে যাব? প্রকৃত প্রসারণ পেয়ে যাব। তাহলে প্রকৃত প্রসারণ সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো, প্রকৃত প্রসারণ সমান সমান আমরা লিখে দিই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মাথায় রাখবে। প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ, তরলের অবশ্যই আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ, ঠিক আছে? জেনারেলি তরলের প্রসারণে এইটুকুই আছে, এটা দিয়ে দু এক সময় অঙ্ক দিতে পারে, ঠিক আছে? কিন্তু সেগুলো সোজা অঙ্কই দেবে, একদম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। এরপরে একটা থাকছে, সেটা কি? গ্যাস, তাই তো? এখানে কোনো ডাউট আছে কারো? তাহলে তরলের কয়টা প্রসারণ হয়? তরলের একমাত্র প্রসারণ হয় আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ গুণাঙ্ক কয়টা হয়? দুটো। কি কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরলের
প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের আপাত প্রসারণ, মানে প্রতি একক আয়তনের যে আপাত প্রসারণ ঘটে তাকে আপাত প্রসারণ বলে। প্রকৃত প্রসারণ কাকে বলে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের প্রকৃত প্রসারণ ঘটে তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। বোঝা গেল? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক? আর পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ আমরা কি করে বের করব? আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবার প্রকৃত প্রসারণ বেশি হয় তরলের না আপাত প্রসারণের মান বেশি হয়? প্রকৃত প্রসারণের মান অবশ্যই বেশি হয়। বোঝা গেল? যেহেতু পাত্রের প্রসারণ ওর সঙ্গে থাকে আমরা দেখি যে কম হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ তো আমরা আগেই জেনেছি। গ্যাসীয় পদার্থের যেটা আমরা গ্যাসের আচরণে পড়েছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? ওইটাই 1/273। ঠিক আছে, 1 ডিগ্রি বৃদ্ধিতে কি হয়? চার্লসের সূত্র কি? কে বলতে পারবে চার্লসের সূত্র? গ্যাসের প্রসারণ চার্লসের সূত্র কে বলতে পারবে? বই খুলিস না, বল। ঠিক আছে, কি কি এক থাকলে কার কার মধ্যে সম্পর্ক এটাকে জানতে হবে। উষ্ণতার আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে কি কি কনস্ট্যান্ট থাকবে? ভর ও চাপ। তাহলে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট চাপে, ঠিক আছে, কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, ঠিক আছে, ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যত আয়তন সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে 1 ডিগ্রি বৃদ্ধি আমি বলেছিলাম সেই জন্য বৃদ্ধি বলবো, কিন্তু 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পেলে মানে উষ্ণতা ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যত ছিল আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে ওটাই হচ্ছে তোর ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? কত দিয়ে গুণ করতে হবে আমার? 1/273। তাহলে গ্যাসের ক্ষেত্রে শুধু এটাই মনে রাখবো, আর ওইটাই হচ্ছে প্রতি একক 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, ঠিক আছে, তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যত আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পায়। বোঝা গেল? কোনো গ্যাসের উষ্ণতা একক ডিগ্রি বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যত ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পায়। বোঝা গেল? তার মানে এখান থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কোন সূত্র থেকে পাই? এটা চার্লসের সূত্র থেকে। কোন সূত্র থেকে? চার্লসের সূত্র থেকে। 1/273, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরও কিন্তু একক ওই পার ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রিতে। তাহলে এই যে যত প্রসারণ বা যা কিছু দেখলাম, তরল হোক, কঠিন হোক, গ্যাস হোক, সব প্রসারণ গুণাঙ্কগুলি বা প্রসারণগুলি কখনোই কিন্তু সেই যে ভৌত যে এককগুলি আছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, ঠিক আছে, বা রাশিগুলি আছে, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, এগুলোর উপর কোনোভাবেই নির্ভরশীল না। কার উপর নির্ভরশীল? একমাত্র ভৌত রাশি কার উপর নির্ভরশীল? উষ্ণতার উপর নির্ভরশীল। বোঝা গেল? এটা হচ্ছে মেন থাম্ব রুল। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে উষ্ণতার উপর এটা কিন্তু মেনলি নির্ভরশীল। কিসের উপর? সব কিছু উষ্ণতার উপর। ঠিক আছে, তাহলে কঠিনের 3টি প্রসারণ গুণাঙ্ক থাকে। কি কি থাকে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে কি বলা হয়? রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এরপর তরলের কি থাকে? আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপর কি থাকে? গ্যাসের কি আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 অংশ। এটা আমাদের কি সবসময় জানা আছে। বোঝা গেল? এবার আরেকটা টপিক আছে যেটা হচ্ছে কি তাপের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাপের পরিবাহিতাঙ্ক কমপ্লিট করে দিই। ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট করা যাবে, কমপ্লিট করে দিই। তাপের পরিবাহিতা, বোঝা গেল? যে তাপের পরিবাহিতাঙ্ক বা তাপ কি করে পরিবহন করে সেটা একটা আছে। তাহলে তাপের পরিবহন, দেখো তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, ঠিক আছে, তাপ পরিবাহিতা মানে তাপ পরিবহন করার ক্ষমতা। কি? তাপ পরিবহন করার ক্ষমতা। তাপ পরিবহন করার ক্ষমতা মানে পরিবহন কথাটার অর্থ ইংলিশে হচ্ছে কন্ডাকশন। ঠিক আছে, ইংলিশে কি? কন্ডাকশন। মানে কোনো কঠিনের মধ্যে দিয়ে, বিশেষত এই চ্যাপ্টারে বা তোমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কঠিনের মধ্যে দিয়ে তাপ কিভাবে
পরিবহন করে, সেখান থেকে এসছে এই টার্মটা। ঠিক আছে, এটা কি তাপ পরিবাহিতা, বোঝা গেল? পরিবাহিতা বা পরিবহনের থেকে এই কথাটা এসছে। পরিবহন কিসের মধ্যে দিয়ে হয়? তাপ তাপ সঞ্চালন তো তিনটি পদ্ধতি। কি কি পদ্ধতি? পরিবহন, পরিচলন আর বিকিরণ। পরিবহন জেনারেলি বা সাধারণত কোন পদার্থের মধ্যে দিয়ে হয়? কঠিন পদার্থের